হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু বায়োস পর্টাল। তো তোমাদের যারা 2024-এ জেন পাস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা জেন পাসের বায়োলজির বেশ কিছু ভিডিও অলরেডি আপলোড করেছি প্র্যাকটিস সেট। তো আজকে 3 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আমরা চলে এসেছি। দেখো, এই লাস্ট প্র্যাকটিস সেটে আমরা ফিজিওলজি যে পার্টটা, বায়োলজি ফিজিওলজি পার্টটা থেকে অনেকগুলো এমসিকিউ করে ফেলেছি এবং কয়েকটা বাকি ছিল, সেটা আজকে কমপ্লিট করব। তো এইভাবেই আমরা ঠিক করেছি যে ফিজিওলজি, জেনেটিক্স, ক্লাসিফিকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেকনোলজি, এইভাবে আলাদা আলাদা সেক্টর গুলো থেকে বেশ কিছু মানে বেশ অনেকগুলো করে এমসিকিউ তোমাদেরকে করিয়ে দেবো, যাতে পুরো একটা তোমাদের কমপ্লিট হয়ে যায়। এবং অনেকগুলো এমসিকিউ যদি তোমরা সলভ করে নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু নিজেদেরও অনেক সুবিধা হবে, অনেক প্র্যাকটিসটা বেশি হবে তোমাদের। এখন যেটা করতে হবে, পড়া তো হয়ে গেছে, 12-এ তো পড়ে তো সবই ফেলেছো। এবার তোমাদের প্র্যাকটিসটা খুব বাড়তে হবে, কারণ হাতে তো আর বেশি সময় নেই, মাত্র 3.5 মাস মতো সময় আছে। তো এরপর তোমাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, শুধুই প্র্যাকটিস করতে হবে। তো যাদের মনে হচ্ছে যে ফিজিক্সটা, কেমিস্ট্রিটা একটু কঠিন লাগছে, তো তাদের কাছে কিন্তু স্কোরটাকে বাড়ানোর, নিজেদের স্কোরটাকে বাড়ানোর একমাত্র রাস্তা হচ্ছে বায়োলজি। তো সেজন্য বায়োলজিটাকে কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে। সুতরাং বায়োলজিটাকেও কিন্তু নেগলেক্ট করা যাবে না। ফিজিক্স কেমিস্ট্রি তো অতি অবশ্যই তোমরা পড়বে, ভালো করে রেডি করবে, কারণ সবকটা সাবজেক্টে সমান মার্কস বেয়ার করছে। সুতরাং তোমার কোনো স্কোপই নেই যে আমি এটা বাদ দিয়ে এটা পড়বো, এটা বাদ দিয়ে এটা পড়বো, সবগুলোতেই সমান মার্কস। তো চলো, আজকের নেক্সট যে 20খানা কোয়েশ্চেন বাকি আছে, আগের দিন দাব দেখেছিলাম, তোমরা জানিয়েছিলে এবং তোমাদের পজিটিভ রেসপন্স পেয়েছি, সেজন্যই কিন্তু এই ভিডিও আসছে। এবং ভবিষ্যতেও তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এর পরে নেক্সট তোমরা কোন পার্টটা থেকে ভিডিও চাইছো, তাহলে সেই পার্টটা থেকে অনেক এমসিকিউ আমি নিয়ে আসার চেষ্টা করবো। বা কিভাবে ভিডিও দিলে তোমাদের সুবিধা হয় সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে সেটাও কমেন্টে জানিও, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো, আগের দিন তোমাদের 20 অব্দি হয়েছিল, এটা 20 অব্দি তোমাদের করিয়েছিলাম, বলেছিলাম যে বাকিগুলো পরের ক্লাসে হবে, কারণ একসাথে গোটাটা করাতে গিয়ে প্রচুর বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো এটা 21 নাম্বার কোয়েশ্চেন বলেছে, যখন বৃক্ক মূত্র উৎপাদনে অক্ষম হয় তাকে কি বলে? তো অতি অবশ্যই তোমরা কি করবে, ভিডিওটা পজ করে অ্যান্সারটা লেখার চেষ্টা করবে আগে, বা নিজে মনে মনে ভাববে, ভেবে নিয়ে তারপর ভিডিওটা আবার প্লে করে মিলিয়ে নেবে যে তোমার উত্তরের সাথে মিললো কিনা। এইভাবে তোমার নিজের কিন্তু কতটা প্রিপারেশন বা কতটা কম প্রিপারেশন সেটাও তোমরা বুঝতে পারবে, তোমার সুবিধা হবে। তো দেখো, এটার উত্তর কি বলেছে, যখন আমাদের কিডনি ইউরিন প্রোডাকশন করতে পারছে না, সেইটাকে কি বলা হচ্ছে? হিমাচুরিয়া, ক্রিয়েটিনিন, কিটোনুরিয়া নাকি অ্যানিউরিয়া? এটা হবে অ্যানিউরিয়া। অ্যানিউরিয়া হলে বৃক্ক মূত্র উৎপাদন করতে পারে না। নেক্সট 22 নাম্বার কোয়েশ্চেন বলেছে, দেখো, দেহের পেশিতে সৃষ্ট তড়িৎ বিভবকে লিপিবদ্ধ করার নাম। কোথায় সৃষ্ট? পেশিতে সৃষ্ট। তাহলে অ্যান্সারটা যদি আমার একটু অসুবিধা হয়েও থাকে, তাহলে দেখো, পেশি রিলেটেড যে কোনো কিছুকে আমরা মায়ো দিয়ে বলি কিনা বলো? তাহলে ইলেকট্রোমায়োগ্রাফি, অতি অবশ্যই ইলেকট্রোমায়োগ্রাফি। এনসেফালোগ্রাম কোথায় হয়? এটা হবে আমার মাথায়, মানে ব্রেনের দিকে হবে। ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটা কোথায় হবে? আমার হার্টে হবে। আর মায়োগ্রাফি, এটা কোথায় হবে? পেশি বা আমার মাসেল সেলের মধ্যে হবে। ঠিক আছে। মহাধমনীতে গড় রক্তচাপ কত? এটা তোমাকে কোয়েশ্চেন করেছে, মহাধমনীতে গড় রক্তচাপ কত? অপশন গুলো বলছে 93 mmHg, 100 mmHg, 60 mmHg এবং 70 mmHg, সবগুলো সামনে লেখা আছে প্রায়। তো আশা করছি অ্যান্সারটা প্রত্যেকে লিখে ফেলেছো এতক্ষণে, মিলিয়ে নাও। 93 mmHg। নেক্সট বলেছে, লসিকায় কোন রক্তকণিকা থাকে? লসিকা মানে কি? কোনো জায়গায় কেটে যাওয়ার পর প্রথম দেখবে রক্ত বেরোনোরও আগে একটু সাদা রঙের একটা তরল পদার্থ বেরিয়ে আসে, তো সেইটা হচ্ছে লসিকা। তো সেই লসিকাতে কোন রক্তকণিকা থাকে? দেখো, আরবিসি যে থাকবে না এটা তো স্বাভাবিক, কারণ লসিকার কোনো কালার হয় না, একদম পুরো হোয়াইটিশ হয়। মানে হোয়াইট মানে নর্মাল, কোনো নিউট্রাল কালার, হোয়াইট বলা যায় না, যেহেতু কোনো কালার না থাকা অবস্থাকে আমরা হোয়াইট বলি। তো আরবিসি যদি বেরিয়ে আসতো তাহলে সেটা রেড হতো, তাহলে লসিকায় যেহেতু একদমই পুরো ওয়াটারি একটা ফ্লুইড মতো, তো অবশ্যই এখানে থাকবে না। আনসার হয়ে যাবে লিম্ফোসাইট। ঠিক আছে, লসিকায় মনে রাখবে কি থাকে, অনেক সময় অপশনে ডাব্লিউবিসিও পেতে পারো। যদি ডাব্লিউবিসি থাকে তাহলে তো অবশ্যই ডাব্লিউবিসি করবে, কিন্তু এখানে দেখো লিম্ফোসাইট আর মোনোসাইট দুটোই কিন্তু ডাব্লিউবিসির ভাগ। এবার এদের মধ্যে কে থাকবে না? লিম্ফোসাইট। ঠিক আছে। তারপরে আর লসিকায়, তারপরে ধরো তোমার একটু রক্ত বেরিয়ে আসে, তারপরে কিন্তু তোমার অনুচক্রিকা, কারণ কিছুক্ষণ রক্ত বেরোনোর পর তারপর আমাদের রক্তটা তঞ্চন হয়। নেক্সট 25-এর প্রশ্ন, শ্বাসক্রিয়ার চেয়ে হৃদস্পন্দনের হার কত গুণ বেশি? আমাদের যে রেসপিরেশনের যে রেট,
আর আমাদের যে হার্ট রেট সেটা কার থেকে কত গুণ বেশি। সবসময় মনে রাখবে আমাদের শ্বাসক্রিয়ার চেয়ে হৃদস্পন্দনটা অনেকটা বেশি। কত? প্রায় 4 গুণ বেশি। মানে যে সময়ে আমি একবার রেসপিরেশন রেট কমপ্লিট করছি সেই সময়ে আমার 4 বার হয়তো হার্টের স্পন্দন হয়ে গেছে। ঠিক আছে? তাহলে 4 গুণ। নেক্সট কোয়েশ্চেন বলেছে পোডোসাইট হলো এক প্রকার কোষ যেটা কোনখানে থাকে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। হেনরি লুপের প্রাচীরে, বাউম্যান ক্যাপসুলের প্রাচীরে, নিউট্রনের গ্রীবা অংশে আর গ্লোমেরুলার রক্তজালকের প্রাচীরে। আশা করছি এটা পজ করে অ্যান্সারটা তোমরা লিখেছো। যদি না লিখে থাকো অবশ্যই জেনে নাও বাউম্যান ক্যাপসুলের প্রাচীরে। আচ্ছা, মৃত্যুর পর কতক্ষণ, আচ্ছা এটা হবে 27 নাম্বার কোয়েশ্চেন। মৃত্যুর কতক্ষণ পর থেকে মরণ সংকোচন শুরু হয় এবং কখন তা শেষ হয়? মরণ সংকোচন কথাটা বাংলায় আম, যেটা মানে মরণ সংকোচন, এটা আমরা ইংলিশটার সাথে খুব বেশি পরিচিত, রাইগর মর্টিস। ইংলিশটা বলে এক চান্সে বুঝে যাওয়া যায়, মরণ সংকোচন বা সংকোচ যাই হোক সেটা একটু মনে হয় বুঝতে অসুবিধা হতে পারে। তো কখন শুরু হয় আর কখন শেষ হয় মৃত্যুর পর সেটা জানতে চাইছে। বলেছে মৃত্যুর দ্বিতীয় ঘন্টার পর শুরু হয় এবং 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। মৃত্যুর পরই শুরু হয়, একদম মারা যাচ্ছে তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে, এটা তো বুঝতেই পারছো যে না, মৃত্যুর পরই শুরু হয় না। যে একটা স্টিফনেস যেটা আসে বডিতে সেটা মোটামুটি কিছুক্ষণ বাদে আসে। তাই এটা কেন হলো? নির্দিষ্ট কোনো সময় নেই, এটা অবশ্যই নয়, অবশ্যই নির্দিষ্ট সময় আছে, একটা নির্দিষ্ট সময়ই হয়। এইগুলো দেখে এই নির্দিষ্ট সময় বা কখন রাইগর মর্টিস হচ্ছে এগুলো সব দেখেও কিন্তু আহ মানে মারা যাওয়ার টাইমটা নির্ধারণ করা যেতে পারে। মৃত্যুর 1 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে শুরু আর শেষ হয়, এটা নয়। হবে অপশন 1, মৃত্যুর দ্বিতীয় ঘন্টা পর শুরু হয় এবং 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হয়। বেশ, চলো নেক্সট প্রশ্ন। একটি শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশের পর দ্বিতীয় শুক্রাণুর প্রবেশ প্রতিরোধ করে কে? আমরা জানি যে একটা ওভাম যখনই একটা স্পার্ম দ্বারা ফার্টিলাইজ হয়ে যায়, অর্থাৎ স্পার্মের যে নিউক্লিয়াসটা যেই ভেতরে প্রবেশ করলো, অমনি কিন্তু আর অন্যান্য স্পার্ম যারা চেষ্টা করছে বাইরে থেকে তারা কিন্তু আর প্রবেশ করতে পারে না, তাই তো? একটাই স্পার্ম এট এ টাইম ফার্টিলাইজ করতে পারে। তো এইটা যে দ্বিতীয় যে স্পার্মটা সেটাকে বাধা দিচ্ছে কে? জোনা জোনা পেলুসিডা, প্যারাভাইটেলাইন পর্দা, হায়ালুরোনিক অ্যাসিড নাকি নিষেক পর্দা? উত্তরটা হবে নিষেক পর্দা বা ফার্টিলাইজেশন মেমব্রেন। নেক্সট, শিশুর জন্মের পর একটি শুক্রাশয় যদি উদর গহ্বরে থেকে যায় তখন শুক্রাশয়ের এই অস্বাভাবিক অবস্থানকে কি বলা হয়? জন্মের সময় আমরা জানি যে নর্মালি কি হয়, টেস্টিস বডির বাইরে থাকে, মেল বডির বাইরে থাকে। কিন্তু জন্মের সময় মানে যখন সে উদর গহ্বরে রয়েছে মায়ের, মানে মায়ের পেটের ভেতর যখন রয়েছে তখন কিন্তু টেস্টিস তার পেটের ভেতরে থাকে। বাইরে আসার পর সেটা বাইরে আসে, মানে মায়ের পেট থেকে বেরোনোর পর টেস্টিসটা বাইরে আসে। তো এবার টেস্টিস দুখানা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মানে এরকম সমস্যা দেখা যায় যে শুক্রাশয় কখনো দুটোই ভেতরে চলে গেছে, মানে ভেতরেই রয়ে গেছে, কখনো একটা ভেতরে রয়ে গেছে। তো এখানে প্রশ্ন করেছে একটি শুক্রাশয় যদি উদর গহ্বরে থেকে যায় সেইটাকে কি বলে? একটি থেকে গেলে অবশ্যই মনে রাখবে মোনোরকিজম। একটি যদি থেকে যায় মোনোরকিজম। আচ্ছা, এই বাকি টার্মগুলোর মিনিংটা কি জানো কিনা আমাকে কমেন্টে জানাও তো। বাকি টার্মগুলো অ্যানার্কিজম মানে কি, ডায়ার্কিজম মানে কি, এগুলোর মানেটা জানো কিনা আমাকে কমেন্টে জানাও। যদি না জানো অবশ্যই আমি জানিয়ে দেবো। 30 নাম্বার কোয়েশ্চেন। মানবদেহে রক্তের পিএইচ হ্রাস পেলে কি ঘটে? রক্তের যদি পিএইচ কমে যায় তাহলে কি হবে? শ্বাসকার্যের হার হ্রাস পাবে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের হার বৃদ্ধি পাবে, হিমোগ্লোবিন থেকে অক্সিজেন মুক্ত হওয়ার পরিমাণ হ্রাস পাবে, নাকি কার্ডিয়াক আউটপুট হ্রাস পাবে? তো এটার অ্যান্সার আশা করছি পেরেছো প্রত্যেকে। হিমোগ্লোবিন থেকে অক্সিজেন মুক্ত হওয়ার পরিমাণ হ্রাস পাবে, হিমোগ্লোবিন থেকে অক্সিজেন মুক্ত হওয়ার যে পরিমাণ সেটা অনেকটা কমে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, 31 হবে। অগ্ন্যাশয়কে কেটে বাদ দিলে যে যৌগটি অপাচিত থেকে যাবে? অগ্ন্যাশয় তাহলে আমাদের যে জিনিসটা পরিপাক করে সেটাই আমাদের আর পরিপাক হবে না, অপাচিত থেকে যাবে মানে আর পরিপাক হবে না। ফ্যাট, ল্যাকটোজ, প্রোটিন, কার্বোহাইড্রেট, অবশ্যই কি কার্বোহাইড্রেট। আচ্ছা, এটাই যদি প্রশ্নটা যদি এরকম হয় যে লিভার আমাদের বা যকৃৎ, যকৃৎ যদি আমরা কেটে বাদ দিই, বা অনেক সময় এই প্রশ্ন আসে গল ব্লাডার, গল ব্লাডার যদি আমরা কেটে বাদ দিই বা যকৃৎ যদি আমরা কেটে বাদ দিই তাহলে কি জাতীয় খাবার আমাদের পরিপাক হবে না? দেখি তো কমেন্টে জানাও এটা। 31 লিখে বা কোয়েশ্চেনটা লিখে অ্যান্সারটা জানাও দেখি। নেক্সট প্রশ্ন 32 বলেছে হিমোফিলিয়া রোগের প্রধান কারণ কি? হিমোফিলিয়া রোগে কি হয়? হিমোফিলিয়া রোগে কোনো জায়গা কেটে গেলে সেখান থেকে আর রক্ত বন্ধন হয় না, মানে রক্ত বন্ধ হয় না,
অর্থাৎ নর্মাল আমাদের যে তঞ্চন সিস্টেম সেটা বন্ধ হয়ে যায়। এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, এক্স লিঙ্কড রিসেসিভ। তো এর প্রধান কারণ কি, কোন ফ্যাক্টর মানে রক্ত তঞ্চনের আমাদের টোটাল 13খানা ফ্যাক্টর রয়েছে, তো সেই কোন ফ্যাক্টরটার অস্বাভাবিকতার কারণে এটা হয়? তো এটা হচ্ছে ফ্যাক্টর 8 হবে, ফ্যাক্টর 8। ওকে, নেক্সট 33 নাম্বার কোয়েশ্চেন। দক্ষিণ অলিন্দ এবং মহাশিরাদ্বয়ের অধিক রসস্ফীতি যে প্রতিবর্তের সৃষ্টি করে তাকে কি বলা হয়? দক্ষিণ অলিন্দ এবং মহাশিরা এই দুটোর মধ্যে যদি অতিরিক্ত রসস্ফীতি হয়ে যায়, চাপ বেড়ে যাবে, তাহলে সেই জনিত যে প্রতিবর্ত সেটাকে বলবে ব্রেইন ব্রিজ প্রতিবর্ত, ব্রেইন ব্রিজ। ওকে, নেক্সট দেখো 34 নাম্বার কোয়েশ্চেন। বলেছে হৃৎপিণ্ডে দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা এই দুটো সঠিক কাজ করছে কিনা সেটা কিসের সাহায্যে, মানে কোন ধ্বনির সাহায্যে দেখা যায়? ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি ফোর্থ? দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা কাজ করছে কিনা সেটা আমরা ফার্স্ট হৃদধ্বনির সাহায্যে বুঝতে পারবো। ওকে, ফার্স্ট হৃদধ্বনির সাহায্যে বুঝতে পারবো। 35 নাম্বার প্রশ্নে চলে এসেছি। আশা করছি তোমরা ভিডিওটা এখনো অব্দি যারা দেখছো তাদের ভালো লাগছে বলেই দেখছো। যদি ভালো লাগে অবশ্যই পোস্টটাকে লাইক করো, কমেন্টে জানাও, এবং যদি এখনো না চ্যানেল সাবস্ক্রাইব করেছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের আমি দেখছি যে যতজন দেখছে মোট ভিউয়ার্স এর প্রায় 70% তারা সাবস্ক্রাইবই করেনি। প্লিজ, কেন, তোমরা যদি দেখছোই, তোমাদের যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করতে কি অসুবিধা তোমাদের? এটা তো সম্পূর্ণ বিনামূল্যে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদেরও দেখার সুযোগ করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, সব অথবা কোনোটি নয় সূত্রটি কিসের সঙ্গে প্রযোজ্য? অর্থাৎ অল অ্যান্ড নান হাইপোথিসিস এটা কিসের সঙ্গে প্রযোজ্য? মানে কাজ করলে সবাই করবে, না হলে কেউ করবে না, এই যে থিওরিটা, এটা কিসের সাথে? পেশি, স্নায়ু, পেশি তন্তু নাকি স্নায়ু পেশি সংযোগস্থলের সঙ্গে প্রযোজ্য? না, অবশ্যই না, এটা শুধুমাত্র নার্ভ বা স্নায়ুর ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিন্তু আসে, এটা হচ্ছে সব বা কোনোটাই নয়, এটা বাংলা, আর ইংলিশে হচ্ছে অল অর নান হাইপোথিসিস বা থিওরি বা যাই হোক, যেটা বলা হবে সূত্র। নেক্সট 36 নাম্বার প্রশ্ন বলেছে যে যে স্নায়ুতন্তু গুচ্ছ গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধকে যুক্ত করে। এটা ভীষণ সোজা প্রশ্ন এবং ভীষণ মানে বারবার বারবার দেখা গেছে যে বারবার এসেছে প্রশ্নটা। তো গুরু মস্তিষ্কে যে দুটি গোলার্ধ রয়েছে সেইটাকে যুক্ত করে কর্পাস, কর্পাস স্ট্রাটাম, কর্পাস অ্যালিটাম, কর্পাস লিউটিয়াম এবং কর্পাস ক্যালোসাম। অবশ্যই ঠিক করেছো আশা করছি, কর্পাস ক্যালোসাম। এটা একদম প্রশ্নটা তোমার 9-10 লেভেলের, ক্লাস 10 এর বইয়েও কিন্তু এগুলো রয়েছে। ত্বকের কোন স্তরে লসিকা তন্ত্রটি উপস্থিত থাকে? ত্বকের তো আমাদের বিভিন্ন এপিডার্মিসের অনেকগুলো লেয়ার রয়েছে, তো সেইখানে কোনটাতে লসিকা তন্ত্র যেটা সেটা আমাদের উপস্থিত রয়েছে? প্যাপিলারি স্তর, রেটিকুলার স্তর, গ্র্যানুলোসাম স্তর নাকি স্পাইনোসাম স্তর? অবশ্যই কি প্যাপিলারি স্তর। তোমাদের যদি এখানে কোনো টপিকের উপর ডিটেলস ভিডিও চাই সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো, সেটারও আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। যদি কোনো জায়গা মনে হচ্ছে যে বুঝতে অসুবিধা হচ্ছে বা এই জায়গাটা একবার রিপিট করে দিলে ভালো হতো, তো সেটা তোমরা অবশ্যই জানাতে পারো। টপিক ধরে ধরে আমি সেটার লং ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। দেখো বলেছে যে হরমোন প্রোটিন বা পলিপেপটাইড ধর্মী নয়, প্রোটিন বা পলিপেপটাইড ধর্মী হরমোন নয়, সেটা তোমাকে বার করতে হবে। দেখো ইনসুলিন আর এসটিএইচ মানে গ্রোথ হরমোন, এটা অবশ্যই। আর দেখো অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন তো প্রোটিন ধর্মী নয় বা পলিপেপটাইড ধর্মীয় নয়, তাহলে অবশ্যই অ্যাড্রিনালিন। একদম লাস্ট প্রশ্নের আগে প্রশ্নে চলে এসেছি যে স্পার্মাটিড কোন বিভাজনে উৎপন্ন হয়? স্পার্মাটিড যেটা একদম, সেটা কোন বিভাজনে উৎপন্ন হচ্ছে? সেকেন্ডারি স্পার্মাটোসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট, স্পার্মাটোজোয়া নাকি কোনোটিই নয়? এটা অবশ্যই উত্তর আশা করছি প্রত্যেকে লিখে দিয়েছো, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। লাস্ট প্রশ্ন বলেছে সেরাস আর মিউকাস কোষ দ্বারা সমন্বিত মিশ্র লালাগ্রন্থি কোনটা? প্যারোটিড, আমাদের কতগুলো লালাগ্রন্থি রয়েছে? আমাদের তিন জোড়া লালাগ্রন্থি রয়েছে। তার মধ্যে কোনটা সেরাস এবং মিউকাস কোষ দ্বারা সমন্বিত? প্যারোটিড, সাব ম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল নাকি ইনফ্রা অরবিটাল? এটার উত্তর হবে সাব ম্যাক্সিলারি, এটা হচ্ছে সেরাস এবং মিউকাস স্তর যুক্ত। তো দেখো আমরা অলরেডি 20খানা কোশ্চেন করে ফেললাম এখানে, আর অলরেডি তার আগের দিন এইখানে 20খানা করে ফেলেছি। সেই ভিডিওটা যদি না এখনো দেখে থাকো অবশ্যই দেখে নিও, আমি ভিডিওর লাস্টে বা কোথাও একটা অ্যাটাচ করে দেবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো। যদি একটুও মনে হলো যে হ্যাঁ একটুও হেল্পফুল, তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটা লাইক করে দিও। আর এরপর নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো সেটা একবার আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। নাহলে আমি আমার নিজের সুবিধা মতো নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।